দেরি না করে 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের সূচিত তারিখ ঘোষণা করে। সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন। বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এটা গড়ে তুলতে হবে। তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন দেন ভালো কথা, আমাদের সাথে কথা বললে পরামর্শ দেবো। শুনে রাখেন ভাই, কথাটা কিন্তু বলে না। 3 বার ডাকছিল ইস্যু ভিত্তিক সংলাপ 1 সেপ্টেম্বর থেকে বলছিল, কিন্তু এখনো সংলাপ করে নাই। আশা করব আমাদের সাথেও কথা বলেন, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন, কথা বলে যতটুকু ঐক্যমত্য করা যায় কাজ শুরু করেন। কি কি করবেন বলেন। কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের সূচিত তারিখ ঘোষণা করে। এইটার কোনো বিকল্প নাই, মনে রাখবেন। হ্যাঁ, অনেকের সৎ উদ্দেশ্য আছে, অস্বীকার করি না। মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে, হবে না জানি, কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে। সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা, নানা অপশক্তি সুযোগ নেবে, আপনি শেষ কাজ করতে পারবেন না। আমরা এটা আকাঙ্ক্ষা করি না। অতএব বলি, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন আর 1 সেকেন্ড দেরি না করে নিত্যপণ্যের দাম কমান, জানমালের নিরাপত্তা বিধান করেন। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে? এটা তো ঠিক। আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার নিপীড়ন হয়। এবারের আগে অনেক বেশি হয়েছে, এবারে হয়নি এমনটা না, হয়তো আগের থেকে কমও হতে পারে, কিন্তু এটাই সত্য। আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যা আমাদের কাম্য না। পাশের দেশ ভারত, তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে, আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয়। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম, আছি, তাদের কোন অসম্মান সহ্য করব না। এই দেশকে তাদের নিরাপদ বাসস্থান হিসাবে আমরা করে তুলবো। কংগ্রেসরা এক্ষেত্রে কোনো ছাড় দেবে না। সরকারকে বলি, অস্বীকার করবেন না, যা সত্য স্বীকার করবেন। একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, ওনাকে ধন্যবাদ জানাই। উনি অস্বীকার করেন নাই, উনি দায়িত্ব পালন করেছেন। সবাই দায়িত্ব পালন করবে, এটাই আমাদের পরামর্শ। আমাদের বক্তব্য পরিষ্কার, অনেক কাজ করছেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী বাম জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ, ন্যাপের নেতৃবৃন্দ, গণফোরামের নেতৃবৃন্দ এবং সম্প্রতি গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তার অনেকেই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমি তাদের সকলকেই আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা, এই শীতের সময়ে আমরা কেন ঢাকা সমাবেশ আহ্বান করলাম, এই প্রশ্নটি আজ দুপুরে আমি যখন এইখানে আসছিলাম 2টার আগে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বললেন, আমি একজন শ্রমজীবী মানুষ, এইটুকের বেশি আমি বলতে চাই না। আমি বললাম ঠিক আছে। বললাম যে কমিউনিস্ট পার্টির কি একটা সমাবেশ করা দরকার না? উনি বললেন, আমি আপনাদের দল করি না, এই সমাবেশ শুনতে এসেছি। শীতের মধ্যে হলো কমিউনিস্টদের শক্তি দেখানো খুব জরুরি, আপনাদের সমাবেশ যথার্থ। বন্ধুগণ, আমি দাঁড়িয়ে পড়লাম, আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, খালি শক্তি দেখানো কি? শক্তি মানে কি আমাদের সংখ্যা? তা বলে না না না, শক্তি সংখ্যা তো লাগবে, আপনাদের শক্তি হলো আপনাদের কথা। আমি আবার দাঁড়িয়ে পড়লাম,
একজন মেহনতি শ্রমজীবী মানুষ আমাদের এই কথার শক্তিকেই তারা প্রধান মনে করছে। আজকের এই সমাবেশ আমাদের এই কথা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য, এদেশের গণতান্ত্রিক বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরার জন্য, আর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। আমি খুব একটা কথা বাড়াবো না, আমি 2-3টা বিষয় বলেই আমার কথা শেষ করি। আমরা জুলাই আগস্টে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলাম। গণঅভ্যুত্থান কি একবার হলো? আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেইটাও কি 6-9 মাসের সংগ্রাম? ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই, চেতনা বাস্তবায়ন হয় নাই। কি ছিল স্বপ্ন? সশস্ত্র সংগ্রাম করতে হবে। ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাই 90-এর গণঅভ্যুত্থান করতে হবে। আমি ওই দিকে যাচ্ছি না। তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করলো কি? ন্যূনপক্ষে মানুষের ভোটাধিকার হরণ করলো। কি পরপর 3টা যে নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছিল? তা মিনিমাম যদি নির্বাচন হইতো, মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো, তাও তো একটু মনটা বুঝ দিতে পারতো। সেইটা হয় না। একদিকে ভোট নাই, আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন? ওই যে বিভিন্ন এলাকা, আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব নেন, দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই। আমি ঠিক বললাম না ভাই, নাকি ভুল বললাম? সরকারি তথ্য কি বলে জানেন? ওই আমলের তথ্য। তারা বলছে 2010 থেকে 22 এই সময়ে শীর্ষ 5 মানে বড় লোকের 5 ভাগ আর গরিবের 5। 10 সালের আগে বৈষম্য ছিল 28 গুণ, আর 22 সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন? 81 গুণ। 28 থেকে 81। ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয়। এটাই চলছিল বাংলাদেশে। এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্য। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে, তারা টাকা দেশে রাখে না, পাচার করে। পাচারের আমরা ডলারে শুনি 16 বিলিয়ন। আমি অন্য একটা বাংলা ভাষায় বলি। একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে। তিনি অঙ্ক করে বলেছেন, আপনার তো সময় কম, আমি অঙ্কটা দিলাম একটু বলেন। উনি আমাদের লোক, এইটাও খালি আপনাদেরকে বলি। উনি অঙ্ক করে বলেছেন